শিমুলিয়া বাংলাবাজার রুটের ফেরিতে যাত্রী চাপে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশত, সড়কে ঘরমুখী মানুষের ঢল। সাবেক এসপি বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে পেল পিবিআই। গ্রেপ্তার মিতু হত্যায় মামলায় আসামি আরও ৭ জন। করোনায় আরও ৪০ জনের মৃত্যু, ১,১৪০ রোগী শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নামল ৮% নিচে। কোয়াড নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন চীনের রাষ্ট্রদূত। ভাষাগত দুর্বলতার ভুল বোঝাবুঝি বললেন পররাষ্ট্র সচিব। স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদে বাড়ি ফেরার সময় শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী চাপে মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। দুপুরের পর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল আরও বেড়েছে। গভীর রাত থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে জড়ো হতে থাকে যাত্রীরা। সকাল থেকে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে সবগুলো ফেরি চালু রেখেও হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ঘাটের প্রবেশ মুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থেকে ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দিচ্ছে পুলিশ ও বিজিবি সদস্যরা। এতে দীর্ঘ পথ হেঁটেই ঘাটে পৌঁছাচ্ছেন যাত্রীরা। শিমুলিয়ার চেয়ে যাত্রীচাপ কিছুটা কম রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায়। তবে ঘাট পর্যন্ত পৌঁছতে পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ যানজট। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় নদী পারাপারে তেমন সমস্যায় পড়তে হচ্ছে না বাড়ি ফেরাতে। গতকালকে রাত 4টার দিকে রওনা দিয়েছি, যাব বরিশাল। এখনো এই জায়গায় আটকা আছি, বিগত 7 ঘন্টা হয়ে গেছে। গরম প্রচন্ড, যাবো কি যাবো না এখন অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি যে ফেরিটা কি আজকে ছাড়বে, যেতে পারবো কিনা। এই রোজা অবস্থা থাকায় যাত্রীদের এত দুর্ভোগ, এটা উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছে তারা এদিক দিকে তাকায় না। রাত্র 3টা বাজে ঘাটায় আছি, কোনো মুভিং করতেছে না গাড়ি, তাই ঢাকা চলে যেতেছি। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল আমিন, জানতে চাই যে এখন ঘাটের পরিস্থিতি কীরকম এবং দেখুন, আমি বিকেল 4টা থেকে রয়েছি এই বাংলাবাজার ঘাটে। আমি 4টার পর থেকে এই সন্ধ্যে 7টা পর্যন্ত এই ঘাটে অন্তত 11টি ফেরি ঘাটে ভিড়েছে এবং যার প্রতিটি ফেরিতেই আমরা কিন্তু খুব একটি যানবাহনের চাপ লক্ষ্য করিনি। প্রতিটি ফেরি একেবারে যাত্রী বোঝাই ছিল, কানায় কানায় পূর্ণ ছিল। আর আপনি জানেন, এর আগে ঠিক দুপুর 12টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির এই বাংলাবাজারের উদ্দেশ্যে যেই ফেরিটি ছেড়ে আসে, ফেরি এনায়েতপুরি, সেই ফেরিতে তিল ধারার মতো জায়গা ছিল না। প্রত্যক্ষদর্শী এবং যাত্রী যারা ছিল তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, সেই ফেরিটি নদীর মাঝামাঝি আসার পরে তীব্র গরম এবং যাত্রীদের চাপে কিন্তু সেই ফেরির 4 জন যাত্রী এরই মধ্যে নিহত হয়েছেন। এর বাইরে আরো একটি ফেরি এর আগে বেলা 11টার দিকে যেটি ছেড়ে আসে শিমুলিয়া থেকে, সেই ফেরির একজন নিহত হয়েছে। টোটাল এই 5 জন সর্বমোট নিহত হয়েছেন যাত্রীদের চাপে এবং তীব্র গরমের কারণে। যেই মরদেহগুলির মধ্যে এরই মধ্যে কিন্তু 3টি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং যেই সকল মরদেহগুলি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এই মুহূর্তে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে 2টি মরদেহ এই বাংলাবাজার ঘাটে এখনো পড়ে রয়েছে। যেই 2টি মরদেহর এখনো পর্যন্ত পরিচয় নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন, যার কারণে এই 2টি মরদেহ কিন্তু এখনো পর্যন্ত পরিবারের কারো কাছে হস্তান্তর করা হয়নি। আর যেই মরদেহগুলি হস্তান্তর করা হয়েছে সেই সকল মরদেহগুলি জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে 20,000 করে টাকা দেওয়া হয়েছে লাশ পরিবহন এবং মৃতদেহ দাফনের জন্য। আর আপনাকে আমি একটি তথ্য দিয়ে রাখতে চাচ্ছি, এখানে যেই 3 জনের পরিচয় এরই মধ্যে মিলেছে, তাদের মধ্যে রয়েছে নিপা আক্তার, তার বাড়ি মাদারীপুরের কালকিনি। এছাড়া নুরুদ্দিন, যার বাড়ি মুলাদি উপজেলার বরিশাল জেলায়। এছাড়াও আরেকজন রয়েছে মোহাম্মদ আনসার, যিনি শরীয়তপুরের নড়িয়ার বাসিন্দা। তো আমি কথা বলেছিলাম শরীয়তপুর এই মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে। তিনি আমাকে জানিয়েছেন শিমুলিয়া ঘাট থেকে যে সকল
ফেরিগুলি ছেড়ে আসতে প্রতিটি ফেরি কানায় কানায় পূর্ণ হওয়ায় এই প্রান্ত থেকে পুলিশের খুব একটি করণীয় কিছু থাকছে না, যার কারণে এই সকল যাত্রী সামাল দিতে কিন্তু স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার সদস্যরা এখানে রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে, তারা কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমি এখানে লক্ষ্য করেছি একটি ফেরি ফরিদপুর এখানে এসে নোঙর করেছে, যেই ফেরিতে একটি যানবাহন আমি দেখতে পাইনি, পুরোটাই যাত্রীদের পরিপূর্ণ ছিল। তো এই ছিল আমার কাছে। অনেক এখন ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, শিমুলিয়া ঘাটের পরিস্থিতি জানতে চাচ্ছি। জানি যে আজকে দিনের বেলা যে যাত্রী চাপের জন্য ফেরিতেই 5 জন মারা গিয়েছে, ফলে তারপরেও এই ঘটনার পরে যখন ফেরিগুলি ছাড়ছে সেগুলি যাত্রী চাপ কিছুটা কম রেখে ছাড়ার ব্যবস্থা করা যাচ্ছে কিনা? দেখুন, আসলে এত বেশি পরিমাণ যাত্রী এই শিমুলিয়া ফেরিঘাটে এসে জড়ো হচ্ছে যে সেই যাত্রীদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রয়োজন, সেটি আদতে এই কোনো ফেরিঘাটের কোনো পন্টনেও নেই। যে 4টি পন্টন রয়েছে, কোনোটাতেই এই পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই, যার কারণে এই মানুষগুলোকে আসলে কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব না। যে কয়টি ফেরি যে পন্টনেই আসছে, হুড়মুড় করে যে যেভাবে পারছে ফেরিগুলোতে ওঠার চেষ্টা করছে, এবং এমনভাবে ফেরিতে উঠছে যে ফেরির প্রতিটি কানা পূর্ণ হয়ে যাচ্ছে। ইভেন ফেরির যে বাহিরের যে অংশ, যে জায়গাগুলোতে সাধারণত আরেক ফেরির সঙ্গে সংঘর্ষ বা কোনো নৌযানের সঙ্গে সংঘর্ষ হলে যে জায়গাগুলোতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাগুলোতেও ঝুলে ঝুলে মানুষ নদী পার হয়েছে। এরকম চিত্রও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। যে দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনার পর প্রশাসনের যে ধরনের নজরদারি বা যেরকম তৎপরতা চালানোর দরকার ছিল, সেই রকম পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। এবং ক্ষেত্র বিশেষে আমরা কোনো কোনো জায়গায় এমনও দেখেছি যে ওই সকল যে ফেরিগুলোতে মানুষজন যেভাবে উঠছে, তাদেরকে আসলে কোনো নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পেরে পুলিশ সহ প্রশাসনের লোকজনরা আসলেও এক প্রকার বাধ্য হয়ে অনেক জায়গা থেকে উঠে চলে এসেছে। আবার তারা যখন একটু একত্রিত হয়েছে, তখন আবার তারা শৃঙ্খলার মধ্যে আনতে গেছে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখানকার যাত্রীদের যে অভিযোগ, সেটি হচ্ছে যে যেহেতু কোনোভাবেই সাধারণ মানুষকে এখান থেকে আসলে তাদেরকে ঘরে যেহেতু তারা যাচ্ছে, তাদেরকে যেহেতু নিবৃত করা যাচ্ছে না, সুতরাং যে সকল নৌযান দিয়ে তারা সাধারণত পারাপার হতো, সেই নৌযানগুলো যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে এতটা দুর্ভোগে তাদেরকে পড়তে হতো না। বিশেষ করে লঞ্চ এবং অন্যান্য যে স্টিমার বা ট্রলার যেগুলো ছিল, সেই ট্রলারগুলো যদি এবং লঞ্চগুলো যদি ছেড়ে দেওয়া যেত, তাহলে এত দুর্ভোগ পোহাতে হতো না। এখনো দেখেন, আমি যে জায়গাতে আছি, ঘাটে প্রবেশের ঠিক আগ মুহূর্তে সন্ধ্যার পরপরই মানুষের কিন্তু একটা ঢল নেমেছে। অর্থাৎ সারাদিন কর্মব্যস্ত দিন শেষ, কর্মদিবস শেষ করে এখন অনেকেই ঘাটের দিকে রওনা হয়েছেন, এবং এখন এই মুহূর্তে আরেকটা ঢল জনস্রোত শুরু হয়েছে, যেটা কতটা সামাল দেওয়া যাবে সেটি প্রশ্ন সাপেক্ষ। ইজাজুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা সংক্রমণ রোধে বন্ধ আন্তজেলা যাত্রীবাহী বাস, তাই 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে হলেও মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রো বাসে করে হলেও রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। তবে ঢাকার সীমানা ছাড়ছেন পায়ে হেঁটে। এভাবে চলাচলের কারণে করোনা সংক্রমণ ঝুঁকি বহুগুণ বাড়ছে বলছেন রোগতত্ত্ববিদরা। এই জনস্রোত দেখে বোঝার উপায় নেই দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। বুধবার সকাল থেকে গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়। বেশিরভাগের উদ্দেশ্য পায়ে হেঁটে আমিনবাজার পৌঁছানো। পরে সেখান থেকে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার বা মাইক্রোবাস কিংবা ট্রাকে করে যাবেন গন্তব্যে। এই সুযোগ নিচ্ছেন চালকরা। যাত্রীদের গুনতে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া। মোটরসাইকেল পাইলাম না, 1000 টাকা ভাড়া, দুজন 2000 টাকা ভাড়া, 100 টাকার ভাড়া কেমন দেবো? প্রাইভেটে চাই 700-800 টাকা করে, আর গাড়ি তো পাই না, দাম কেমনে? সিরাজগঞ্জ রোডে 3000 টাকা চাচ্ছে, তেমন আমাদের দেওয়া তো সম্ভব না। এদিকে আব্দুল্লাপুরে বুধবার দিনে দুপুরে প্রকাশ্যেই চলছিল আন্তজেলা বাস। পরে খবর পেয়ে পুলিশ এসে বন্ধ করে দেয়। ময়মনসিং আনাঙ্গ 10 টাকা ছাড়ছে, যাইবেছে লাগে আমরা গাড়ির উদ্দেশ্যে ছাড়ছি। 200 দেয়, 300 দেয়, 400 দেয়, 500 দেয়। গাবতলী, আব্দুল্লাপুর, সায়দাবাদ থেকে মোটরসাইকেলে করেও ঢাকার বাইরে ছুটছেন অনেকেই। ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন, সেই সঙ্গে নিচ্ছেন 2 জন যাত্রী। করোনা অবস্থায় তো আমাদেরও খারাপ অবস্থা। আমাদের এমনও হয় যে আমরা ঘরে বাজার নিতে পারতেছি না, আমাদের যাইতে হয় এখানে তেল খরচ, তারপরে বাড়িতে যাইতে হয়, বাবা মা যাইতে বলতেছে। হ্যাঁ, বাইকের রিস্ক এখন বস, আমাদেরও চাকরি বাকরি নাই, আমাদেরও চলতে হয়।
ঠিক না, ঠিক আছে, এখন তো সবসময় নেই, ঈদের জন্য তো নিচ্ছি, যাও রাস্তায় জন্য সবসময় গাড়ি তো নাই, বোঝেন নাই জন্য তো যাওয়া। এভাবে গাদাগাদি করে চলাচলের চেয়ে সীমিত পরিসরে আন্তজেলা বাস চালু থাকলে ঝুঁকি কমতো বলে মনে করছেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদরা। যারা বাড়ি যেতে চান তারা কারা, কোথায় থাকেন, কতজন, সেটা একটা তালিকা তৈরি করা। কাউকে একদিন, কাউকে তার পরের দিন, কাউকে তার পরের দিন, এভাবে 1 মাস ব্যাপী 30 দিনে আমরা ভেঙে ভেঙে যারা বাড়ি যেতে চান তাদেরকে আমরা ছুটি দিতে পারি। স্বাস্থ্য সতর্কতা মানতে অনীহার কারণে ঈদের পর করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যায় অবশেষে গ্রেপ্তার হলেন বাবুল আক্তার। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পেল পিবিআই। তাদের তদন্তে এ হত্যাকাণ্ডে বাবুলের সংশ্লিষ্টতা পাওয়ায় থানায় মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এতে বাবুল সহ 8 জনকে আসামি করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকেই জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই এর হেফাজতে ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। বুধবার দুপুরে পাঁচলাইশ থানায় এসে মিতু হত্যায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এতে বাবুল ও তার 2 সোর্স এহতেশামুল হক ভোলা, কামরুল ইসলাম মুসা সহ আসামি করা হয়েছে 8 জনকে। মিতুর বাবার অভিযোগ, 2013 সালে কক্সবাজারে কর্মরত অবস্থায় এক উন্নয়ন কর্মীর সঙ্গে সম্পর্ক ছিল বাবুলের। বিষয়টি জানাজানি হওয়ার পর মিতুকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করান বাবুল। বাবুল আক্তার বিরুদ্ধে তার অভিযোগ পেয়েছে, অন্তর্গত কর্মকর্তা বউ সমাজকে জানাইছে। সেই কারণে আমি নিজে বাবুল আক্তার সহ আর আগে যারা সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ত আসামিদের বিরুদ্ধে আমি বাদী হয়ে নিতে মামলা করেছি। পরে এ মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়া হচ্ছে বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটির মূল মামলাটি পিবিআই তদন্ত করছিল। পিবিআই প্রস্তাবের প্রেক্ষিতে পিবিআই হেডকোয়ার্টার্স থেকে মামলাটি তদন্তভার পিবিআই অধিগ্রহণ করেছে। আমরা দ্রুতই মামলার নথিপত্র পিবিআইর কাছে হস্তান্তর করব। এরপর দুপুর 2:30টার দিকে বাবুলকে নেওয়া হয় আদালতে। এ সময় বাবুলকে 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা বাবুল আক্তারকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালত আজকে সুপর্দ করি। আমরা 7 দিনের রিমান্ড মঞ্জুরের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড বিরোধিতা করে জামিন চেয়েছি। আমাদের রিমান্ড নামঞ্জুরের আবেদনটাও নামঞ্জুর হয়েছে, জামিন আবেদনও নামঞ্জুর হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং উইদিন 10 ডেজের মধ্যে প্রতিবেদনটা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশে আমরা জামিন পাই না, সন্তুষ্ট হয়েছে। আমরা আমরা উচ্চ আদালতে যাব। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় তখনকার পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে করোনার সংক্রমণের হার খানিকটা কমল। গত 24 ঘন্টায় নতুন 1140 জন রোগী নিয়ে শনাক্তের হার 7.45। গতকাল ছিল 8.67। 24 ঘন্টায় আরও মৃত্যু হয়েছে 40 জনের। বুধবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 459টি ল্যাবে 15,296 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,140 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এড়িয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,77,397 জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.45%। করোনায় আরও মৃত্যু হয়েছে 40 জনের। মৃতদের মধ্যে পুরুষ 27 এবং নারী 13 জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি 12,045 জনের। ঈদে গাদাগাদি করে বাড়ি ফেরায় আবারও সংক্রমণের শঙ্কা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের। যে প্রস্তাবটি দিয়েছি সেটি আমরা মনে করি যে এখানে আমরা বিজ্ঞানকে প্রাধান্য দিয়েছি, কারণ খোলামেলা জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়ালে, বায়ু প্রবাহ থাকলে সেটি কিন্তু সংক্রমণ না ছড়ানোর কাজে সহায়তা করবে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম মন্ত্রণালয় যেটি বলেছেন এটি আমরা পরীক্ষা করে দেখব। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আশা করি এই বিষয়টি খুব দ্রুত আমরা সুরাহা করতে পারব। এদিকে নতুন করে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 2,928 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,18,249 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বুধবার ভোর 5:30টার দিকে বিমান বাহিনীর বিমানটি চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের এসব টিকা নিয়ে বিএসএফ
ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছায়। পরে তা নেওয়া হয় তেজগাঁওয়ের ইপিআই সেন্টারে। চীনের 4 থেকে 5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলছে। তবে তার আগেই চীন বাংলাদেশকে 5 লাখ টিকা উপহার দিয়েছে। সিনোফার্মের উৎপাদিত উপহারের 5 লাখ টিকা আনতে মঙ্গলবার বিমান বাহিনীর একটি উড়োজাহাজ চীনের উদ্দেশ্যে যাত্রা করে। টিকা নিয়ে বিমানটি বুধবার ভোর 5:30টায় কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে চীন সরকার আমাদেরকে 5 লক্ষ ডোজ ভ্যাকসিন দিয়েছে, যেটা বাংলাদেশ সরকারের নির্দেশে আমরা গতকাল সকালে গিয়েছিলাম চায়নাতে এবং গতকাল রাত্রে আমরা চায়না থেকে রওনা দিয়েছি এই ভ্যাকসিনগুলো নিয়ে। এটা বাংলাদেশের মানুষের উপহার হিসেবে চীন সরকার দিয়েছে। সেখানে টিকা বুঝে নেয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। পরে রাজধানীর তেজগাঁওয়ে ইপিআই সেন্টারে সংরক্ষণের জন্য নেওয়া হয়। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যে তাপমাত্রায় মেনটেন করা হয়েছে, এটাও এই ভ্যাকসিনকে একই তাপমাত্রায় নিয়ম মেনে সংরক্ষণ করা হবে এবং একই তাপমাত্রায় রাখা হবে। এয়ারফোর্সের বেস থেকে যে বিশেষ প্লেনে টিকাটা আমরা গ্রহণ করেছি হচ্ছে আপনাদের বিমানবন্দর থেকে, এবং সেখান থেকে আমরা এখন টিকাটা তেজগাঁও যে আমাদের স্টোর আছে যেখানে সকল কোভিড ভ্যাকসিন থাকে সেখানে আমরা বুঝিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি সবগুলোতে আপনাদের ঠিকই আছে, 2 থেকে 5-এর মধ্যে টিকাগুলো ছিল। সিনোফার্ম বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই টিকা পরীক্ষামূলক প্রয়োগে 79.34% কার্যকর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের উপহারের 5 লাখ করোনা টিকা পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেছে দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা রেখে চীনের উপহারের টিকা 2.5 লাখ লোককে দেয়া হবে। সরকারি পর্যায়ে চীনের সিনোফার্মের এই টিকা কিনতে জোর আলোচনা চলছে। দেশটি দ্রুত টিকা সরবরাহ করতে পারবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ আশা করে চীন তার প্রতিশ্রুতি রক্ষা করে চাহিদা মোতাবেক করোনা টিকা সরবরাহ করতে পারবে। We look forward to have enough vaccine on time so that we can provide this particular. আমাদের অনেক ভ্যাকসিনের প্রয়োজন। আমরা যথাসময়ে আরও ভ্যাকসিনের খোঁজে রয়েছে যাতে এই মহামারী মোকাবেলা করতে পারি। শুধুমাত্র চায়না থেকেই নয়, আমরা অন্যান্য উৎস থেকেও ভ্যাকসিন পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চায়নার অল্প সময়ে ভ্যাকসিন উৎপাদন করে দেওয়ার সক্ষমতা রয়েছে। আমরা আশা করছি আমাদের চায়না সরকারের সাথে আরো আলোচনা চলছে যে আমরা আরো বেশি করে এই ভ্যাকসিন সিনোফার্মার ভ্যাকসিন আমরা আশা করি পাবো। আমরা সেই প্রক্রিয়ায় এখন আছি। কোয়াড প্রশ্নে নিজ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তার সঙ্গে আলোচনার পর পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ভাষাগত দুর্বলতার কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি লি জিমিং। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুপক্ষের মধ্যে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন 4 দেশীয় জোট কোয়াডে আছে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। কাগজ কলমে ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ নিরাপত্তা নিয়ে কাজ করছে এ জোট। তবে বেইজিং মনে করে এটি চীন বিরোধী এক ক্লাব, আর এতে বাংলাদেশ যোগ দিক তা চাইছেন না শি জিনপিং এর প্রশাসন। এ নিয়ে চীন ভারতের তৎপরতার পর পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অর্থনৈতিক সুবিধা না থাকলে কোনো জোটে যোগ দিতে আগ্রহী নয় ঢাকা। বজায় থাকছে জোট নিরপেক্ষতা নীতি। আর আমরা বলেছি যে আমরা কোনো ধরনের ডিফেন্স প্যাক্টে জয়েন করতে চাই। তারপরও ভার্চুয়াল প্ল্যাটফর্মে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ কোয়াডে যুক্ত হলে ঢাকা বেইজিং এর সম্পর্ক খারাপ হবে। It will substantially damage our bilateral relationship. এর জবাবে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবে। কোয়াড ইস্যুতে চীন আগ বাড়িয়ে কথা বলছে। এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। পাল্টাপাল্টি এই বক্তব্যের একদিন পর চীনা রাষ্ট্রদূতের কাছে সেই বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 1 ঘন্টার আলোচনা শেষে পররাষ্ট্র সচিব জানান, রাষ্ট্রদূত লি জিমিং এর ভাষাগত দুর্বলতার কারণেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এটা আউট অফ কনটেক্সট করা হয়েছিল এবং সে এমন কিছু মিন করে নাই যে আমাদেরকে সে কোনো সাজেশন করতে চায় বা এটা সে ক্লারিফাই করেছে। মোটামুটি হ্যাঁ
দুঃখ প্রকাশ করেছেন বলা যাবে? না, এক্সপ্লেন করেছে যে হ্যাঁ, যে ওর ইংরেজিতে একটু সমস্যা আছে, সব মিলায়। তবে এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি চীনের রাষ্ট্রদূত। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ ও সহিংসতা সহ 5 মামলায় মামুনুল হককে আরও 15 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের ভার্চুয়াল আদালতে হাজির করে 38 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুজিব জন্ম শতবর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে নতুন করে তৎপর হয় হেফাজতে ইসলাম। রাজধানী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে তাণ্ডব চালায় সংগঠনটির নেতাকর্মীরা। 28 মার্চ হরতাল ডেকে নারায়ণগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ 5টি আর র্যাব করে আরও একটি মামলা। 3 এপ্রিল সোনারগাঁওয়ে রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজত নেতা মামুনুল হক। ওই ঘটনায় মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতার বাড়িতে চালানো হয় হামলা। সেসব ঘটনার 6 মামলার 3টিতেই প্রধান আসামি মামুনুল হক। 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত স্ত্রী ঝর্ণা। বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভার্চুয়াল আদালতে নিয়ে ধর্ষণসহ নাশকতার 5 মামলায় মামুনুলকে 38 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানির পর 15 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। 5টি মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন করি। রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ সেখানে শুনানি হয়। শুনানি শেষে ভার্চুয়াল কোর্ট সোনারগাঁয়ের 3 মামলায় এবং সিদ্ধিরগঞ্জের 2 মামলায়, এই 5 মামলায় 3 দিন করে 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা যে সমস্ত তথ্যাদি পাবো সেই অনুসারে বিজ্ঞ আদালতের কাছে আমরা সেটা উপস্থাপন করব। জাতীয়তা দেখা কমিটির মিটিংয়ের পর ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেষ সময়ে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। করোনা মহামারীর মধ্যেও বিভিন্ন বিপণী বিতান কিংবা ফুটপাতে ক্রেতার উপচে পড়া ভিড়। মার্কেটের প্রবেশপথে স্বাস্থ্যবিধি মানা হলেও বিভিন্ন দোকানে তা মানা হচ্ছে না। দোরগোড়ায় ঈদ, তাই তো করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা আর সরকারি নানা বিধিনিষেধ ভুলে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানী বিভিন্ন শপিং মল, মার্কেট সহ দোকানে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। করোনা ঝুঁকি থাকলেও তার তোয়াক্কা করছেন না ক্রেতারা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত সবাই। ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক সহ নানা পণ্যের অফারও দিচ্ছেন দোকানিরা। আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মাস্ক পরা, তবে অনেকে দেখি যে পরে না। তবে আমার ভালো তো আমি বুঝি যে মাস্ক পরলে আমার জন্য অনেক নিরাপদ। এদের আনন্দেতে মানুষের দিশাহারা হয়ে এখন আসতে হয়, বাচ্চা কাচ্চাদের ইয়ে করতে হয়, মার্কেটিং করতে হয়, না করলে তো হয় না। করোনায় আয় কমে যাওয়ায় আগের চেয়ে ক্রেতা কম বলে দাবি ব্যবসায়ীদের। তারপরও গণপরিবহন খোলায় বিক্রি নিয়ে সন্তুষ্ট তারা। বর্তমানে ব্যবসা টিকিয়ে রাখাই বড় লক্ষ্য তাদের। টুকটাক ব্যবসা নেওয়া ভালোই হয়েছে, খারাপ না। মানে আবার লকডাউনে মন্দির ভালো, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটু মোটামুটি এই 13 তারিখ থেকে ছাড়ছে, তাও আমরা চলার মতো এখন একটু চলতে পারবো। যদি সামনে লকডাউন না দেয় তাহলে আমাদের একটু মোটামুটি আল্লাহ দিলে একটু ভালোই হবে। শপিং মলের পাশাপাশি বিক্রি বেড়েছে ফুটপাতেও। চাঁদ রাতে বিক্রি আরও জমবে বলে আশা ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় এ পর্যন্ত 36 ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে 12 জনই শিশু। আহত হয়েছে 250 জন। এদিকে তেল আবিবে হামাসের রকেট হামলায় নিহত হয়েছে 5 ইসরায়েলি। এই সহিংসতা নিয়ে আলোচনা করতে আজ আলোচনায় বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
বিশ্ব নেতাদের উদ্বেগ আর শান্ত থাকার আহ্বান কোনো কিছুতেই কমছে না। ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত অব্যাহত রয়েছে, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, বাড়ছে উত্তেজনা। মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলের রকেট হামলায় ধসে পড়ে বহুতল আবাসিক ভবন হানাদি টাওয়ার। ওই ভবনটিতে হামাসের একটি কার্যালয় ছিল। কয়েক বছরের মধ্যে এটি গাজায় সবচেয়ে ভয়াবহ হামলা। এরপরই রকেট হামলার কথা জানায় হামাস নেতারা। তেল আবিব ও বীরসেবায় ১৩০টি রকেট হামলা চালায় হামাস। হামাস নেতা ইসমাইল হানিয়ে হুঁশিয়ারি দেন, ইসরায়েল সহিংসতা আরও বাড়াতে চাইলে সমুচিত জবাব দেওয়ার জন্য তারাও প্রস্তুত রয়েছেন। আর ইসরায়েল সংঘাত বন্ধ করতে চাইলেও তারা প্রস্তুত আছে বলেও জানান এই হামাস নেতা। শিগগির হামলা বন্ধ করতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি। সংঘাত বন্ধে আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই সংঘাত আরও কিছু সময় চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি আরব ও সেনাদের মধ্যে সংঘর্ষের পর কেন্দ্রীয় শহর লর্ডে জরুরি অবস্থা জারি করেছে নেতানিয়াহু সরকার। এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জর্ডান, লেবানন, মরক্কো ও লন্ডনে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট কুশল পেরেরা অধ্যায় শুরু হচ্ছে। আজ ঘোষণা হয়েছে 18 সদস্যের দল সহ অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে। ঘোষিত দলে তারুণ্যের ছড়াছড়ি, সিনিয়রদের বাদ দিয়েই বাংলাদেশ মিশনে আসছে লঙ্কানরা। দলে রাখা হয়নি করুণারত্নে, ম্যাথিউস, চন্দিমাল, লাকমলদের। 16 মে ঢাকায় পা রেখে 3 দিনের কোয়ারেন্টিন করবে অতিথি দল। 21 মে একটি প্রস্তুতি ম্যাচের পর 23 মে হবে সিরিজের প্রথম ওয়ানডে, পরের 2 ম্যাচ 25 ও 28 মে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। শিমুলিয়া বাংলাবাজার রুটের ফেরিতে যাত্রী চাপে 5 জনের মৃত্যু, আহত অর্ধশত। সড়কে ঘরমুখী মানুষের ঢল। সাবেক এসপি বাবুল আক্তারকে 5 দিনের রিমান্ডে পেল পিবিআই। গ্রেপ্তার মিতু হত্যায় মামলায় আসামি আরও 7 জন। করোনায় আরও 40 জনের মৃত্যু, 1140 রোগী শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নামল 8% নিচে। কোয়াড নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন চীনের রাষ্ট্রদূত। ভাষাগত দুর্বলতায় ভুল বোঝাবুঝি বললেন পররাষ্ট্র সচিব। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।